স্যার আপনি মিউট আছেন। এই আমি কতক্ষণ ধরে মিউট আছি? আরে আমি তো পড়ানো শুরুও করে দিছিলাম। আচ্ছা আমরা আবার স্টার্ট করছি। এরকম জানাবা, হ্যাঁ, মানে কোনো ইয়া হলে আমাকে জানাবা। ওকে, আমরা আবার স্টার্ট করছি তাহলে। সো এই স্লাইডে মেইনলি আমরা আইওটির সাথে বিগ ডেটার কি সম্পর্ক, আইওটির বিভিন্ন চ্যালেঞ্জেস, আইওটি বিগ ডেটা রিলেটেড এবং মেশিন লার্নিং কিভাবে আইওটিতে ইউজ হয় এগুলো নিয়ে ডিসকাস করব। ছোট একটা স্লাইড। সো এখানে স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড ডেটার কথা বলছে। সো আনস্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটা এটা অলরেডি আমরা পড়ে আসছি আমাদের ডেটাবেস কোর্সে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কোর্সে। তো স্ট্রাকচার্ড ডেটা হচ্ছে যে এখানে ওদের একটা অর্গানাইজড ফরম্যাটিং থাকবে, যেমন স্প্রেডশিটস, ডেটাবেস, রাইট? ধরো কোনো একটা, যেমন তোমাদের অ্যানেক্সে তোমাদের যদি স্টুডেন্ট টেবিল, রিলেশনাল ডেটাবেসের টেবিলটার কথা বলি, সো এখানে প্রত্যেকের একটা আইডি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, সিজিপিএ থাকবে। সো যতগুলো স্টুডেন্ট, ধরো 1000 স্টুডেন্ট থাকলে 1000 স্টুডেন্টের জন্যই এই স্ট্রাকচারটা কি সেম। আর আনস্ট্রাকচার্ড এটা কি, এটা কোনো মডেল ফলো করে না বা এটা কোনো ফরম্যাট ফলো করে না, যেমন টেক্সট, ইমেজ, ভিডিও, স্পিচ, রাইট? এই ধরনের ডেটা, সোশ্যাল মিডিয়ার ডেটা বলো, এই ডেটাগুলো হচ্ছে কি আনস্ট্রাকচার্ড, তাই না? সো এনি টাইম এনি ধরনের ডেটা এখানে কি আসতে পারে। দেন এখানে বলছে ডেটা ইন মোশন ভার্সেস ডেটা এট রেস্ট। সো ডেটা এট রেস্ট বলতে কি বোঝায়? যেই ডেটাগুলো আমার ডেটাবেজে পড়ে রয়েছে বা আমি পরে এগুলোকে অ্যানালাইজ করবো, এই ধরনের ডেটা। আর যেমন ধরো তোমাদের অ্যানেক্সে ঢুকলে তোমাদের একটা সিজিপি এর গ্রাফ আসে, রাইট? এটা কিভাবে গ্রাফটা জেনারেট হচ্ছে? তোমাদের ডেটাগুলো রাখা আছে ওখান থেকে, ডেটা এট রেস্ট থেকে। ডেটা ইন মোশন কি? ডেটা ইন মোশন হচ্ছে যেই ডেটাটা এখনো মুভিং, রাইট? যেমন ধরো তুমি তোমার ক্রেডেনশিয়ালস দিলা কোনো একটা ওয়েবসাইটে লগ ইনের জন্য, সো এই ক্রেডেনশিয়ালটা প্রসেস হচ্ছে, অথবা কোনো একটা সেন্সরের রিডিং এনভায়রনমেন্ট থেকে নিয়ে ও পাঠাচ্ছে আরেকটা জায়গায়। সো এই ডেটাগুলোকে বলতেছি আমরা ডেটা ইন মোশন, যেটা এখনো মুভিং। দেন এখানে আইওটি ডেটা অ্যানালিটিক্সের একটা ওভারভিউ দেওয়া আছে, যেখানে বিভিন্ন ধরনের ডেটা আমাদের থাকতে পারে। ইভেন্ট অ্যালার্মস, মোবাইল ইন্টারনেট, মেশিন অ্যান্ড সেন্সরস, ইউসেজ, ভিডিও, সোশ্যাল মিডিয়া, অনেক ধরনের ডেটা থাকতে পারে। বিগ ডেটা টেকনোলজিগুলো কি করবে? এই ডেটাগুলো কালেক্ট করবে, ইন্টিগ্রেট করবে, প্রসেস করবে, অ্যাগ্রিগেট করবে, ভিজুয়ালাইজ করবে, এটসেট্রা। এবং এগুলোর মাধ্যমে ও কি অ্যানালাইসিস করবে? মেইনলি এই চারটা জিনিস অ্যানালাইসিস করবে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা কীরকম? যে হোয়াট ইজ হ্যাপেনিং, রাইট? এই ডেটা দিয়ে ও বলবে যে এখন আসলে কি হচ্ছে। সো ধরো তুমি বিভিন্ন ডেটা নিলা, টেম্পারেচার, কার্বন ডাইঅক্সাইড, হাবিজাবি নিয়ে ও বললো যে বর্তমানে এয়ার কোয়ালিটি কিরকম, এটাও বললো অ্যানালাইসিস করবে। ডায়াগনস্টিকটা কি? ওয়াই ডিড ইট হ্যাপেন, এরকমটা কেন হলো, রাইট? সো ধরো যে তুমি দেখলা তোমার এয়ার কোয়ালিটি খারাপ আসলো, কেন এরকম হলো? তখন ও ডায়াগনস্টিক ইয়াতে যাবে, হয়তো কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি ছিল, হয়তো এই এরিয়াতে পলিউশন বেশি, এই ধরনের। দেন প্রেডিক্টিভ কি? হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, যে সামনে তাহলে কি হতে পারে। ধরো কোনো এক তোমার এয়ার কোয়ালিটির উপর বেস করে ও বললো যে নেক্সট উইক তাহলে একটা হিট ওয়েভ থাকতে পারে, রাইট? সো এর পরে কি হবে, এইটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। অ্যান্ড দেন প্রেসক্রিপটিভ অ্যানালাইসিসটা কি? যে হোয়াট শুড আই ডু অ্যাবাউট ইট, তাহলে এই যে ধরো আমাদের এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে, আমাদের হিট ওয়েভ আসছে, তাহলে কি করতে হবে?
তখন ধরো সিস্টেম তোমার কি করলো, বিভিন্ন মেজার্স নিল যাতে এটাকে কমানো যায়। যেমন ধরো ও এয়ার পিউরিফায়ার অন করে দিল, এই ধরনের কাজ, রাইট? কার্বন ডাই অক্সাইড এমিশন কম করে দিল, এইগুলো। সো এখানে একটা গ্রাফ দিয়ে বলা হচ্ছে যে এই যে 4 ধরনের অ্যানালাইসিস, কোনটার ভ্যালু কিরকম আর কোনটা কতটা কমপ্লেক্স। সো ভ্যালু বলতে বোঝানো হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা গ্রুপ অফ পিপলের কাছে এই অ্যানালাইসিসটা কতটা ইম্পর্টেন্ট, আর কমপ্লেক্সিটি হচ্ছে এটা অ্যানালাইসিস করাটা কতটা কমপ্লেক্স। তো ডেসক্রিপটিভ এটার ভ্যালু সবচেয়ে কম, এটার কমপ্লেক্সিটিও কম। ডায়াগনস্টিকের ভ্যালু তার থেকে বেশি, কমপ্লেক্সিটি বেশি। প্রেডিক্টিভ অ্যানালাইসিস এটার ভ্যালু বাকি দুইটার থেকে বেশি, কমপ্লেক্সিটিও বেশি, এবং সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, যেটার কমপ্লেক্সিটিও সবচেয়ে বেশি। দেন এখানে আইওটি ডেটা অ্যানালিটিক্স চ্যালেঞ্জেস, বিভিন্ন ধরনের আইওটি ডেটা অ্যানালিটিক্স চ্যালেঞ্জেস নিয়ে কথা বলছে। স্কেলিং প্রবলেমস, তারপর ভোলাটিলিটি অফ ডেটা। ভোলাটিলিটি অফ ডেটা এখানে মেনলি বোঝাতে চাচ্ছি যে আমাদের যে ডেটাগুলো, সেন্সরস ডেটা বা বিগ ডেটা, এগুলো তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাই না? সো রিলেশনাল ডেটাবেস ইজ নট সুইটেবল ফর দিস টাইপ অফ ডেটা। তো আমাদের কি করতে হবে, বিগ ডেটা অ্যানালিটিক্স বিভিন্ন টেকনোলজি আছে, যেমন আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসে পড়ে আসছি, নো এসকিউএল, ম্যাপ রিডিউস, এগুলো ইউজ করতে হবে। দেন স্কেলিং প্রবলেম থাকে, যেহেতু আমাদের ডিভাইস ইজিলি কি করতে পারে, গ্রো করতে পারে, তাহলে ডেটার সংখ্যা বাড়বে, আমাকে ওইভাবে স্কেল করতে হবে, রাইট? সো এইখানে আমি একটা তোমাদের সেপারেট আরেকটা নোট ক্রিয়েট করে দিছি। সো এইখানে প্রথমে বলা হয়েছে যে আইওটির সাথে বিগ ডেটা মানে এটা সম্পর্কটা কি। বিগ ডেটা তো আমরা বুঝি, বিগ ডেটা আমরা পড়ে আসছি, আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেস পড়ছে, রাইট? এবং বিগ ডেটার 4টা ক্যারেক্টারিস্টিক্সও আমরা পড়ছিলাম, রাইট? ভলিউম থাকবে, ভ্যালোসিটি থাকবে, ভ্যারাইটি থাকবে, এরকম হাবিজাবি আমরা পড়ে আসছি। সো আইওটি হচ্ছে কি, আইওটি হচ্ছে এই বিগ ডেটা জেনারেশনের একটা সোর্স হিসেবে কাজ করে, তাই না? কন্টিনিউয়াসলি কি করতেছে, রিডিং নিচ্ছে, রাইট? সো আইওটি হচ্ছে এই বিগ ডেটার একটা সোর্স। তাহলে এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে। এবং আইওটি বিগ ডেটা রিলেটেড কি কি চ্যালেঞ্জেস আছে, একটা হচ্ছে স্কেলেবিলিটি, যেটা মাত্র বললাম, যে চাইলেই ডিভাইস কি করা যায়, আরো অ্যাড করা যায়, এবং সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা তুমি যাতে ম্যানেজ করতে পারো, ওইটারও মেজার্স নিতে হবে। দেন ডেটা স্টোরেজ চ্যালেঞ্জ, যত বেশি ডেটা তত আমাকে কি করতে হবে, স্টোরেজটা নিয়েও ভাবতে হবে, রাইট? এখন তোমাদের বিউবিটির ডেটাবেসে আর কতই ডেটা আসবে, তাই না? এটার একটা ক্যাপাসিটি তো আছে। বাট আইওটির ক্ষেত্রে আমার ভাস্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ লাগবে। দেন ডেটা প্রসেসিং একটা চ্যালেঞ্জ আছে, যে আমার ধরো কোনো একটা সিস্টেমে যদি আমার 1000টা সেন্সর থাকে, 1000 সেন্সরের রিডিংস যদি আমাকে পাঠায়, এগুলোকে প্রসেস করতে হবে, তাই না? সো রিয়েল টাইম প্রসেসিং দরকার হয়। সো এগুলো যদি আমি প্রসেস করতে না পারি, সো ডেফিনেটলি আমি বেনিফিটেড হব না। দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চ্যালেঞ্জেস থাকবে, যেহেতু আইওটি ডিভাইসগুলা এমনিতেই কি সিকিউরিটি বা প্রাইভেসি অত একটা ফোকাস করে না, তাই না? সো এই ডেটা সবগুলো যেহেতু ইন্টারনেটের থ্রুতে পাস হচ্ছে, সো সিকিউরিটি প্রাইভেসি একটা চ্যালেঞ্জ থাকে। এবং বিভিন্ন ধরনের প্রাইভেসি রিলেটেড ডেটা, যেমন তোমার বডির হেলথ, হেলথের মেজার্স মাপার জন্য বিভিন্ন হেলথ ইনফরমেশন নেওয়া হচ্ছে, লোকেশন ট্র্যাকিং করা হচ্ছে, তো এগুলো প্রাইভেসি রিলেটেড একটা ইস্যু থাকে। ডেটা হেটারোজেনিটি মানে কি, আমরা ল্যাবেই তো অনেকগুলো সেন্সর ইউজ করছি, রাইট? এবং আরো অনেক সেন্সরস আছে, তাহলে এই এত এত সেন্সরস, এই সব কয়টা সেন্সরসের ডেটাও কিন্তু ডিফারেন্ট। স্বপ্নিল কিছু বলছো? ও আচ্ছা, ঠিক আছে। এই স্লাইড তো কম, সমস্যা নেই। তো এগুলো সব ইজি কথাবার্তা, মানে তোমরা তোমাদের মতো সুন্দর করে লিখতেই হবে। দেন ডেটা হেটারোজেনিটি তো বুঝলাম যে বিভিন্ন ধরনের
সেন্সরস দিয়ে আমি ডিফারেন্ট টাইপস অফ ডেটা পাচ্ছি, এটা একটা চ্যালেঞ্জ। নেটওয়ার্ক অ্যান্ড ব্যান্ডউইথ, এটাও একটা চ্যালেঞ্জ, রাইট? কিভাবে আমি এতগুলা ডিভাইস আমাদের লিমিটেড ব্যান্ডউইথে আমি ইউজ করব। দেন লেটেন্সি, এটাও আরেকটা চ্যালেঞ্জ, যে তোমার ডেটা যদি প্রসেস হতে আসতে সময় লাগে, তাহলে ক্রিটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো, ধরো যে অটোনোমাস কার্স অথবা তোমার হেলথ কেয়ার সিস্টেম, এই সিস্টেমগুলো হ্যাম্পার হয়, রাইট? তো এইখানে আমরা নোটসে যা দেখলাম খুবই ইজি ইজি কথাবার্তা। সো দেন মেশিন লার্নিং অ্যান্ড আইওটি, এই দুইটা কিভাবে রিলেটেড? সো মেশিন লার্নিং তো তোমাদের অলরেডি মনে তোমরা কোর্স করতেছো, তাই না? মেশিন লার্নিং এর বিভিন্ন টাইপস আছে। তো একটা কি সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে যে ধরো আমি কোন একটা মডেলকে 1000টা ডগস অ্যান্ড ক্যাটস এর ছবি দিলাম, দিয়ে আমি ওকে ট্রেন করালাম। দেন আমি ওকে কি করব, একটা ছবি দেখাবো কুকুর বা বিড়ালের, দেন আমি বলবো ওকে প্রেডিক্ট করতে যে এটা কোনটা, এটা কি ডগ নাকি এটা ক্যাট। সো এটাকে বলে সুপারভাইজড লার্নিং। আমি অলরেডি লেভেল দিয়েই দিচ্ছি ট্রেনিং এর সময়। আনসুপারভাইজড লার্নিং কি, আমি জাস্ট ওকে ডেটা দিব, ও নিজের থেকে বের করে নিবে যে আমার এখানে কয় ধরনের অ্যানিমেল আছে। সো ধরো আমি ওকে 20,000টা কুকুর এবং বিড়ালের ছবি দিলাম, এবার ও এই ছবিগুলো দেখবে, ওকে আমি বলেও দিব না কোনটা বিড়াল কোনটা কুকুর, বাট ও কুকুর এবং বিড়ালের ছবি দেখে ডিফারেন্স বের করার চেষ্টা করবে, যে কুকুরের সাইজ এরকম হয়, কুকুরের কালার ইউজুয়ালি এমন হয়, কুকুরের ফেস স্ট্রাকচার ইউজুয়ালি এমন হয়, কার প কিরকম, টেইল কিরকম। সো এগুলোর উপর বেস করে ও তখন নিজে থেকে কি করবে, দুই ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করে নিবে, এটাকে আমরা বলি আনসুপারভাইজড লার্নিং। দেন লোকাল বোঝানো হচ্ছে যে ডেটা যেখানে ক্রিয়েট হয় সেখানেই ডেটা প্রসেস হচ্ছে, ডিসিশন নিচ্ছে, ঠিক আছে? এবং রিমোট লার্নিং বলতে বোঝায় যে অনেক জায়গা থেকে ডেটা একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে তারপর আমি ওই ডেটার উপর বেস করে কি করতেছি, কোনো ডিসিশন নিচ্ছি বা মডেল ট্রেন করতেছি, এগুলো। আমরা লাস্টের দিকে চলে আসছি। তো এখন এখানে আমরা পড়বো মেশিন লার্নিং এবং আইওটি কিভাবে ইন্টিগ্রেট করা যায়। এখানে মেনলি 4টা ডোমেইনের কথা বলছি, যে 4টা ডোমেইনে মেশিন লার্নিং আইওটি এই দুটা যায়। তো প্রথম ডোমেইন থেকে মনিটরিং। মনিটরিং মানে কি, সিম্পল ভাবে যদি আমরা বলি, যে ধরো তোমার অনেক ধরনের সেন্সরস আছে, তুমি এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার নিচ্ছ, কার্বন ডাই অক্সাইডের লেভেল কতটুকু এগুলো নিচ্ছ, হিউমিডিটি নিচ্ছ, এগুলা নিয়ে তোমার মেশিন লার্নিং মডেল এগুলো থেকে প্রেডিক্ট করতেছে যে তোমার এয়ার কোয়ালিটি এখন কেমন, তোমার এয়ার কোয়ালিটি কি গুড নাকি ব্যাড নাকি হ্যাজার্ডাস নাকি এই ধরনের ও বলে দিচ্ছে, মনিটরিং করতেছে। দেন বিহেভিয়ারাল কন্ট্রোল মানে এইগুলা শুধু করতেছেই না, ওর সাথে একটা অ্যাকশন নিচ্ছে, রাইট? সো ধরো একটা মাইনিং, কোনো একটা জায়গায় মাইনিং ফিল্ডে ও দেখলো যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যাচ্ছে, তখন ও কি করলো, সবাইকে একটা অ্যালার্ট জেনারেট করে দিল এবং সাথে সাথে ধরো কার্বন ডাইঅক্সাইডের এমিশন কমানোর জন্য নেসেসারি স্টেপস নিল, রাইট? বা তোমার এয়ার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ও এয়ার পিউরিফায়ারটা অন করে দিল। এটা হচ্ছে বিহেভিয়ারাল কন্ট্রোল। দেন আরেকটা কি, অপারেশনস অপটিমাইজেশন। ধরো তুমি একটা কাজের জন্য আইওটি ডিভাইস ইউজ করতেছো, যে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ধরো ওয়াটার পিউরিফিকেশন, তুমি একটা জায়গায় তোমার এলাকার জন্য পানি পিউরিফাই করবে। সো তোমার বিভিন্ন কেমিক্যাল লাগবে, পানিটা পিউরিফাই করার জন্য টেম্পারেচার লাগবে, তারপর বিভিন্ন স্টিয়ারিং মেকানিজম লাগবে। স্টিয়ারিং মানে কি, নাড়া, তাই না? তো তুমি স্পিডে স্টেয়ার করতে পারো, কতটা ডেপথে স্টেয়ার করবা, এই জিনিসগুলো। এখন মেশিন লার্নিং এখানে কিভাবে হেল্প করতে পারে, ও এবার দেখবে যে আমি যদি এ কোম্পানির কেমিক্যাল ইউজ করি এবং আমি যদি এই টেম্পারেচার ইউজ করি, আমি যদি এত স্পিডে পিউরিফিকেশনটা করি, তাহলে আমার পাওয়ার কতটা কনজাম হয় বা আমার কতটা টাইম লাগে, কতটা ভালোভাবে পিউরিফাই হয়। দেন ও আবার বি কেমিক্যালটা ইউজ করে এভাবে ও টেস্ট করে দেখবে, এবং এই ডেটার উপর বেস করে ও একটা অপারেশন অপটিমাইজেশন টেকনিক বের করে নেবে, যে আমি যদি এই টেম্পারেচারে এই কেমিক্যালটা এতটুকু পরিমাণে এই স্পিডে
স্টার করি তাইলে কি হবে, পিউরিফিকেশন এফিসিয়েন্সিটা ভালো থাকবে। এটাকে আমরা বলতেছি অপারেশনস অপটিমাইজেশন। এবং ফাইনাল যেটা সেলফ হিলিং, সেলফ অপটিমাইজিং। সো সেলফ হিলিং, সেলফ অপটিমাইজিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরো তোমার রুমে একটা এসি আছে, তো এই এসিটায় মেশিন লার্নিং মডেল ইউজ করে কি করে, ও তোমার বিহেভিয়ারটাও ট্র্যাক করে, যে ও দেখতেছে তুমি দিনের কোন সময় এসি ছাড়ো, কোন সময় এসির টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, কোন সময় তুমি কমাচ্ছ। তুমি হয়তো দিনের বেলা এসির টেম্পারেচার কমায় দিচ্ছ, রাতের বেলা হয়তো তুমি মাঝরাতে উঠে এসিটা আরো বাড়ায় দিচ্ছ। তো এইগুলোর উপর বেস করে ও তারপর কি করবে, নিজে থেকেই এসিটাকে ধরো কন্ট্রোল করতেছে, রাইট? ও বোঝার চেষ্টা করতেছে যে ও যেহেতু এই সময় টেম্পারেচারটা কমায় দেয়, সো ও নিজেই কি করবে, ওই কাজটা নিজে থেকেই করবে। সো সেলফ অপটিমাইজ। সেলফ হিলিং কি, একই সাথে ধরো তোমার এসির যে কম্প্রেসর থাকে, তারপর গ্যাস লেভেল থাকে, এটসেট্রা এটসেট্রা, ভিতরের কম্পোনেন্টসে যদি কোনো প্রবলেম হয়, যদি অনেক বেশি পাওয়ার কনজাম্পশন হয়, তাহলে ও সেটাকেও যাতে হিল করতে পারে এই ধরনের মেজার্সও নিবে, অথবা ও ইউজারকে নোটিফাই করবে যে এসির কম্প্রেসর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। সো এখানে এই 4টা ডোমেইন আছে। তো তোমাদের এক্সামে আসতেই পারে যে ধরো এরকম বললো যে আইওটি একটা সিস্টেমের কথা বললো, দেন বললো মেশিন লার্নিং কিভাবে এখানে ইন্টিগ্রেট করা যায়, রাইট? সো এইভাবে তোমরা লিখে দিতে পারো। দেন এখানে বিগ ডেটা অ্যানালিটিক্স টুলস অ্যান্ড টেকনোলজি বলছে, যদিও এখানে ক্যারেক্টারিস্টিক নিয়ে লিখছে, বাট টুলস অ্যান্ড টেকনোলজি আমরা কিন্তু পড়ে আসছি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। টুলস অ্যান্ড টেকনোলজি কি, আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসে নোএসকিউএল পড়ে আসছি, ম্যাপ রিডিউস করে আসছি, রাইট? আর এখানে মেইনলি যেটা বলতেছে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, 3টা ক্যারেক্টারিস্টিক্স বলছে। ভেলোসিটি মানে ডেটাগুলো খুবই ফাস্ট মুভ করে, বিগ ডেটার। ভ্যারাইটি, ডিফারেন্ট টাইপস অফ ডেটা থাকবে। এবং ভলিউম, ডেটার পরিমাণটাও কি অনেক বেশি। এগুলো আমরা আগের কোর্সে অনেক ভালো করে পড়ে আসছিলাম, সো আর রিপিট করছি না। দেন এখানে কিছু সিকিউরিটি চ্যালেঞ্জেস নিয়ে কথা বলছি, রাইট? সিকিউরিটি স্ট্যান্ডার্ডস, লো প্রসেসিং পাওয়ার, লেগাসি অ্যাসেটস। লেগাসি অ্যাসেটস বলতে বোঝায় পুরান কিছু ডিভাইস যেগুলো এখনো ইউজ হচ্ছে। দেন ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দ্য ইউজার, যেমন ধরো অনেক আইওটি ডিভাইসে পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, বাট ও ডিফল্ট পাসওয়ার্ড ইউজ করছে, পাসওয়ার্ড চেঞ্জ করছে না। দেন বটনেট অ্যাটাকস। বটনেট অ্যাটাকস বলতে বোঝাচ্ছে যে কোনো একজন হ্যাকার কি করলো, তোমার নেটওয়ার্কের কন্ট্রোল নিয়ে নিল, অনেকগুলো আইওটি ডিভাইসকে হ্যাক করলো। সো এটাকে বটনেট অ্যাটাকস বলছে। দেন ল্যাক অফ এনক্রিপশন, ফার্মওয়্যার আপডেটস, রোগ অ্যান্ড কাউন্টারফিট আইওটি ডিভাইসেস। সো এগুলো হচ্ছে চ্যালেঞ্জেস। আমাদের এই চ্যাপ্টারটা শেষ। কত ছোট চ্যাপ্টার এটা বুঝতেই পারছো, অনেক ছোট। তো আমরা এই স্লাইডটা পড়লাম, আর এখানে আমাদের একটা ডকুমেন্ট, এটাও আমরা হেল্প নিলাম। তো এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উইক 6-7। আমরা মিডের পর শুরুই করছিলাম এইটা দিয়ে। তো এখানে অনেকগুলা পেজ আছে, এইটা মেনলি বিভিন্ন রিসার্চ পেপার থেকে বিভিন্ন টপিক নিয়ে নিয়ে সাজানো। সো আমরা স্লাইড 40 পর্যন্ত কভার করেছিলাম, মাঝে কিছু টপিক বাদ ছিল। সো এই 40-র মধ্যে আমাদের একটা টপিক যেটা লাগবে বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে সো এই টপিকটা 3 dimensional লোকালাইজেশন ইন ইউএসএনএ, এই টপিকটা জাস্ট বাদ করে গেছিল। আর আমরা এগুলো পড়ছিলাম। সো এই টপিকটা এগুলোর সাথে রিলেটেড। সো আমি আরেকবার জাস্ট এটাও রিপিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোস্টিক সেন্সর নেটওয়ার্কস, রাইট? ধরো তুমি ওশানে
বিভিন্ন সেন্সরস দিয়ে অনেক কিছুই তুমি ডেটা কালেক্ট করতে পারো, যে ওশনের নিচে কীরকম পলিউশন হচ্ছে, ওশনের নিচে কিভাবে চেঞ্জ হচ্ছে, বা ওখানে কি কি ধরনের অ্যানিমালস মাছ আছে, রাইট? এই অনেক ডেটা তুমি কালেক্ট করতে পারো, যে নিচে প্লাস্টিকের সংখ্যা কীরকম, মাইক্রোপ্লাস্টিক, হাবি জাবি অনেক কিছু নিয়ে তুমি সেন্সর নোটস পাঠাতে পারো। সো পানির নিচে রেডিও কমিউনিকেশন অত একটা ভালো কাজ করে না, তাই কি ইউজ করা হয়? সাউন্ড ওয়েভস ইউজ করা হয়, এই জন্যই নামটা এখানে আসছে অ্যাকস্টিক, রাইট? বাট পানির নিচে তোমার যখন মাল্টিপল সেন্সর নোটস থাকবে, ওরা যখন সাউন্ড ওয়েভ দিয়ে কমিউনিকেট করবে, তখন পানির নিচে কিছু বাধা আসে, এবং এর মধ্যে একটা হচ্ছে সলিটন। এই সলিটনটা কি? এটা হচ্ছে এক ধরনের ওয়েভ, ইন্টারনাল নন লিনিয়ার একটা ওয়েভ। সো এই ওয়েভগুলা কি করবে? তোমার সেন্সরসের মধ্যে যে অ্যাকোস্টিক কমিউনিকেশন, সাউন্ড ওয়েভ দিয়ে কমিউনিকেশন, এটাকে বাধা দেয়, রাইট? সো এইটাকে ট্যাকেল করার জন্য কি বানানো হয়েছে? এই মডেলটা বানানো হয়েছে, ওশনিক ফোর্সেস মোবিলিটি মডেল। এর আগে রিসার্চাররা কি করতো, যে আন্ডার ওয়াটার সেন্সরগুলা ওরা যখন টেস্ট করতো বা সিমুলেট করতো, ওরা ওশনের মধ্যে যে ইফেক্টগুলা ওগুলা নিয়ে অত একটা ভাবতো না, রাইট? যার কারণে সেন্সরসগুলো অত ভালো কাজ করতো না। বাট আমাদের এই যে এই অথরটা A.K. মেন্ডেল, ও হচ্ছে এই মডেলটা প্রপোজ করছে, এবং এই মডেলটা এটা একটা সিমুলেশন মডেল, রাইট? সো এই সিমুলেশন মডেলটা কি করতে পারে? ওশনটাকে 3D হিসেবে নেয়, যেহেতু ওশনে কি থাকবে? হাইট থাকবে, উইথ থাকবে, ডেপথ থাকবে। সো 3D হিসেবে নিয়ে ওশনের মধ্যে যে ইন্টারনাল অবস্ট্যাকলগুলো আসে, যেমন সলিটনস, এই ধরনের অবস্ট্যাকলগুলোকে কনসিডার করে এই মডেলটা বানানো হয়েছে, যার কারণে এই সেন্সর নেটওয়ার্কসগুলোকে আন্ডার ওয়াটারে কিভাবে ডিপ্লয় করা যায় এটা নিয়ে আরো ভালোভাবে রিসার্চ করা যায়, ঠিক আছে? সো এই 3 dimensional লোকালাইজেশন ইন আন্ডার ওয়াটার সেন্সর নেটওয়ার্কস, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার যে পানির নিচে সেন্সরসগুলো থাকবে, সেগুলা কোনটা কোন লোকেশনে আছে এইটা জানার জন্য একটা অ্যালগোরিদম বা একটা টেকনিক, রাইট? সো আমাকে তো জানতে হবে যে পানির নিচে যেই নোডটা আছে, সেই নোডটা কোথা থেকে আমার ডেটা পাঠাচ্ছে, রাইট? সে ও পলিউশন লেভেল দেখাচ্ছে কিনা আমাকে তো জানতে হবে কোন জায়গার পজিশন, কোন জায়গার পলিউশন দেখাচ্ছে। কারণ পানির নিচে সেন্সর নোডসগুলো কি ওয়েভের সাথে সাথে ভাসতে থাকে বা মুভ করে। সো এর জন্য এই টেকনিকটা প্রপোজ করা হয়েছে, এইটা এই পেপার থেকে নেওয়া হয়েছে। সো এখানে খুবই শর্টে দেওয়া, এই পেপারে গেলে ডিটেইল আছে। সো এখানে যে মেইনলি যেটা বলা হচ্ছে, এটা কিভাবে কাজ করে, এইখানে 3টা অ্যাঙ্কর নোড থাকবে। অ্যাঙ্কর নোড কি? অ্যাঙ্কর নোড হচ্ছে পানির উপরের সারফেসে এই 3টা নোড থাকবে, এবং এই 3টা নোড হচ্ছে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই 3টা নোড ওদের জিপিএস এর মাধ্যমে ওদের পজিশন ওরা জানবে, যে ওরা কোন কোন পজিশনে আছে, এবং এগুলো পানির উপরেই থাকবে ওয়াটার সারফেস। এবং এই 3টা নোডের সাথে বাকি সেন্সরসগুলো কমিউনিকেট করে ওরা ওদের লোকেশনটা আইডেন্টিফাই করবে, রাইট? সো ধরো একটা সেন্সর আছে পানির নিচে, ও এই 3টা অ্যাঙ্কর নোডের সাথে কমিউনিকেট করে দেখলো প্রথম অ্যাঙ্কর নোড থেকে ও ডেটা আসতে ধরো ওর 10 মিনিট সময় লাগছে, আরেকটা জায়গা থেকে আসতে 5 মিনিট সময় লাগছে, আরেকটা থেকে 2 মিনিট সময় লাগছে। এবং এই 3টা নোডের কিন্তু লোকেশনও থাকবে, যেহেতু ওদের মধ্যে জিপিএস থাকবে। সো তখন ও বিভিন্ন ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ওর একটা লোকেশন আইডেন্টিফাই করতে পারে, রাইট? সো এটাই হচ্ছে এই 3 dimensional লোকালাইজেশন ইন ইউএসএনএ। সো এই অ্যালগোরিদমটা সাইলেন্ট এন্ড এনার্জি এফিশিয়েন্ট, মানে এখানে অযথাই ওরা কমিউনিকেশন করে না, ব্যাটারি বাঁচানোর জন্য যখন কমিউনিকেশন করা দরকার শুধু তখনই কমিউনিকেশন করে। এটা একটা আইটারেটিভ অ্যাপ্রোচ, তার মানে এইখানে মানে লোকেশনটা যে ও ট্র্যাক করছে, এটা বিভিন্ন স্টেপসে ও নিজেকে আপডেট করছে। ধরো প্রথম স্টেপে ও ডেটা দিয়ে ক্যালকুলেট করলো যে ও এই কোঅর্ডিনেটে আছে, দেন আবার
প্রসেসটা চলে, দেন ও আরো স্পেসিফিক ভাবে লোকেশনটা আইডেন্টিফাই করতে পারে। এইভাবে আইটারেটিভ হতে চলে। এখানে খুবই কম অ্যাঙ্কর নোড দরকার। মানে দেখো, এটা হচ্ছে ধরো এই জিপিএস সেন্সর মানে অ্যাঙ্কর নোডস যেগুলা, ওরা আন্ডার ওয়াটার সেন্সরস এর সাথে কমিউনিকেট করতেছে, রাইট? সো ধরো সিগন্যাল গেল, সিগন্যাল আসলো, এইভাবে ওরা এবার ধারণা করলো যে আমার এই আন্ডার ওয়াটার সেন্সরটা আমার থেকে এত দূরে আছে। এখন এটা কিন্তু প্রবাবিলিটি, ওরা কিন্তু অ্যাকুরেট লোকেশন বের করতে পারে না, রেদার ওরা কি করে প্রবাবিলিটির উপর বেস করে বের করে। সো এই সেন্সরটা আন্ডার ওয়াটার সেন্সর, ও যদি ধরো 10 মিনিটসে মাল্টিপল রিডিংস আমাকে পাঠায়, সো আমি কিন্তু তখন ইজিলি আরো বেশি ডেটা থাকলে আরো ভালোভাবে কি করতে পারবো, অ্যাভারেজ করে বা এইভাবে ডিটারমাইন করতে পারবো যে ওর এক্স্যাক্ট লোকেশন কোনটা। সো এটা কি বলতেছে আইটারেটিভ অ্যাপ্রোচ, মানে ও হচ্ছে মানে লুপের মতো কাজ করে কোনো একটা লোকেশন ডিটেক্ট করার জন্য। নট জাস্ট ও একেবারেই লোকেশন বলে দেয়, ও চেষ্টা করে যে প্রতিবার রিডিংস নিয়ে নিয়ে কোনো একটা সেন্সরের লোকেশনটা আরো মানে অ্যাকুরেটলি বলার জন্য। এখন বুঝতে পারছো? সো এটা হচ্ছে আইটারেটিভ অ্যাপ্রোচ। দেন এখানে মাত্র 3টা অ্যাঙ্কর নোড ইউজ করা হয়েছে। অ্যাঙ্কর নোড কারা? যারা পানির উপরেই থাকবে বাট জিপিএস এনেবল, এবং ওরা কি করতে পারে মোবিলিটি প্রেডিকশন। সো পরবর্তীতে এই নোটটা এখান থেকে কই যাইতে পারে এটা ওরা প্রেডিক্ট করতে পারে, অ্যান্ড এই মডেলটা অ্যাকুরেসিও কি করে এনহ্যান্স করে। সো আমাদের আইওটির সিলেবাসটা এই পর্যন্তই। আজকে আমরা খুবই শর্ট একটা ক্লাস নিলাম। সো তোমাদের দুই সেকশনে সিটি আছে, রাইট? সো সিটির দিনে আমরা শুরুতে হচ্ছে একটা রিভিউ দিয়ে দিব, হ্যাঁ, দেন হচ্ছে আমরা সিটিটা নিয়ে নিব। সো ওই দুইটা ক্লাসকে আমরা মিস করব। স্যার সিটির টপিকগুলো একটু ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয়। সিটির টপিক, সিটির টপিক তো ওই যে তোমরা উইক 8 আর 9 না, 8 আর 9 সবই পড়বা। জাস্ট এই উইক 9 থেকে কিছু স্লাইড আমি বাদ দিয়ে দিছিলাম তোমাদের সিটির জন্য। সেটা হচ্ছে উইক 9 এ স্লাইড 8 থেকে স্লাইড 13 লাগবে না, ঠিক আছে? এবং এখানে ম্যাক্সিমাম স্লাইডই হচ্ছে এই যে একটা টাইটেল বসানো বা থ্যাংক ইউ স্লাইড। সো এভাবে অনেক সাইজ কিন্তু কমেই যাচ্ছে। এবং তোমাদের ক্লাসরুমে ওই যে নোটস দেওয়া আছে না, ওই নোটসগুলো পড়বা সিটির জন্য, বাট ওখানে হচ্ছে ওই হেডার ইনফরমেশন মানে প্যাকেট সাইজের যে ইনফরমেশনগুলো, ওইগুলা জাস্ট প্যাকেট সাইজটা পড়লেই হবে। তোমাকে ইন ডিটেইল কি হচ্ছে এগুলো পড়তে হবে না। যেমন আমি বলি, তো এই যে এই নোট যে এক্সট্রা নোটটা এখান থেকে, এখানে তুমি জাস্ট এই স্ট্রাকচারটা পড়লেই হবে। এইখানে কোনটা কি এটা না পড়লেও হবে। এখানেও সেম প্যাকেট ফরম্যাটটা পড়লেই হবে, এইগুলা পড়া লাগবে না যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। দেন এখান থেকে এই যে হেডার টাইপস গুলা পড়বা। স্যার আপনার স্ক্রিন নাই। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে তাহলে ক্লাসেও বলছিলাম যে এই যে এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না। এই এখন তো দেখা যাওয়ার কথা। জি স্যার এখন যাই। সো এখানে এই যে এই স্ট্রাকচারটা জাস্ট পড়বা, ইন ডিটেইল পড়া লাগবে না সিটির জন্য। এই প্যাকেট স্ট্রাকচারগুলা পড়বা, এগুলার ডিটেইলসগুলা লাগবে না। দেন এই যে এখান থেকে ডিসপ্যাচ হেডার, মেশ অ্যাড্রেসিং হেডার, ফ্র্যাগমেন্টেশন হেডার। হ্যাঁ স্যার যে এটা কোন স্লাইডে জানি বুঝতেছি না। এই দেখো অ্যাডিশনাল নোটস অন উইক 9 স্লাইড। অ্যাডিশনাল নোটস। সো ফ্র্যাগমেন্টেশন হেডার, হেডার কম্প্রেশন, হ্যাঁ, আর এই যে এইগুলো
পড়বা, এটা হচ্ছে অ্যাডিশনাল নোটস থেকে পড়বা। এছাড়া উইক 8 আর 9 পড়বা, আর 9 এ ওই যে 8 থেকে 13 নাম্বার স্লাইড ওইটা স্কিপ করবা, ঠিক আছে? সো দ্যাটস অল। আর তোমাদের এই ল্যাব ফাইনাল যে আছে আগে থেকেই প্রিন্ট করে নিয়ে আসবা, টাইমলি আসবা কিন্তু, ঠিক আছে? কোনো গ্রুপ ফুল না আসলেও আমরা কিন্তু স্টার্ট করে দিব। সো এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে ক্লাসটা তাহলে এন্ড করে দিচ্ছি।